ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে পরিমিতি অধ্যায়ের 16.2 আমরা ম্যাথগুলো সলভ করব। তো আজকের প্রথম টাইপে রয়েছে আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমরা সর্বপ্রথম এই আয়তক্ষেত্র রিলেটেড ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। তো আয়ত বিষয়টা হচ্ছে আমাদের চতুর্ভুজ থাকবে। এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি হবে? পরস্পর সমান হবে। অর্থাৎ এই বাহু এরা কিন্তু পরস্পর কি বিপরীত বাহু। অর্থাৎ এটার দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্যটাও কি হবে? এ হবে। ঠিক আছে, একই রকম করে এটা যদি বি হয়, আমি ধরলাম এটা হচ্ছে কি বি, তাহলে এটাও কি হবে? বি হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্র। তো এই রিলেটেড যখন আমরা ম্যাথগুলো সলভ করব তখন আমাদের ক্ষেত্রফল জানতে চাইবে। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। অর্থাৎ এখানে দৈর্ঘ্য যদি আমরা এ কে বিবেচনা করি তাহলে কি হবে? এ গুণন কি হবে? বি। তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ বি। তারপরে হচ্ছে আমাদের পরিসীমা জানতে চাইবে। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এটা কি লিখতে পারি আমরা? 2 ইন্টু এ প্লাস বি, এভাবে লিখতে পারি। আর আমাকে যদি এখানে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে বলে, অর্থাৎ এই যে সামান্তরিকটা রয়েছে, এই সামান্তরিকে কিন্তু একটা কর্ণ আছে। এই কর্ণ কিন্তু পরস্পর দুইটা কি হয়? সমান হয়। ঠিক আছে, এই কর্ণের দৈর্ঘ্য যদি আমাকে কখনো বের করতে বলে তাহলে কর্ণের দৈর্ঘ্য এটা কি হবে? এটা হবে √a² প্লাস b²। এটা হবে। কারণ ভাই আমাদের প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে হয়। দেখো ভাইয়া, এটাকে যদি আমরা কি মনে করি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা যদি আমাদের লম্ব হয় তাহলে এই যে আমাদের কর্ণ এটা কি আমাদের অতিভুজ। আর অতিভুজ সমান সমান আমরা কিন্তু কি জানি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আর এটা তো রুট হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এরপর হচ্ছে আমরা ম্যাথগুলো সলভ করব। তো আশা করছি যে তোমরা বোর্ডে ম্যাথগুলো দেখতে পাচ্ছ। তো আমি আমার ম্যাথ করার সুবিধার্থে আমি আমার খাতা থেকে ম্যাথ দেখবো, আর তোমরা বোর্ডে ম্যাথগুলো দেখতে পারবে। তো আমাদেরকে প্রথমে বলছে যে একটি জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। ওই জমির মাঝখানে একটি পুকুর খনন করা হলো। পুকুরের পাড়ে বিস্তার যদি 4 মিটার হয়, পুকুর পাড়ে ক্ষেত্রফল কত? অনেকগুলো ডাটা দেওয়া আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা প্রথম থেকে চিত্র আঁকাই, তাহলে দেখবে যে আমাদের কি হয়ে যাবে, ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে। প্রথমে আমাদেরকে বলছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার। তাহলে 1 নাম্বার, একটি জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। এটা ধরলাম হচ্ছে আমাদের সেই জমি। আর দৈর্ঘ্য নিচেরটা বিবেচনা করলাম, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, যেটা দেওয়া আছে হচ্ছে 80 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছে 60 মিটার। প্রস্থ 60 মিটার। এরপর দিয়ে বলছে যে মাঝখানে, এই জমির মাঝখানে একটা কি আছে? পুকুর রয়েছে। পুকুর খনন করা হলো, পুকুর খনন করা হয়েছে। মাঝখানে ধরলাম একটা আমাদের পুকুর রয়েছে। এটা হচ্ছে কি আমাদের পুকুর, এটা হচ্ছে আমাদের পুকুর। তারপরে বলছে যে পুকুর পাড়ের বিস্তার 4 মিটার হলে, এই যে আমরা কিন্তু সবাই জানি পুকুরে যে পাড় রয়েছে বিস্তার, অর্থাৎ পুকুর যেটাকে পাড় বলি আমরা, প্রত্যেক দিকে কত রয়েছে? 4 মিটার রয়েছে। তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য কি হবে? 4 মিটার করে বৃদ্ধি, তাই না? এইটুকু 4, এইটুকু কি হবে? 4, এইটুকু 4, মানে কি 4 মিটার করে কি হয়েছে? পাড় বাঁধানো হয়েছে। এখন বলছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? অর্থাৎ এই যে আমাদের পুকুরের যে ক্ষেত্রফল, শুধুমাত্র আমাদের কিন্তু এই অংশটুকু দেওয়া আছে। বলছে যে এই অংশটুকুর ক্ষেত্রফল কত হবে। তো আমাদের এখান থেকে চিন্তা করতে হবে আমরা কিভাবে ম্যাথটা সলভ করতে পারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এখান থেকে চাইলেই কিন্তু আমরা কি বের করতে পারি? চাইলেই আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। আবার ভিতরে একটা অংশটুকু দেখতে পাচ্ছ যে পুকুর, তাই না? এই পুকুরের তুমি যদি চাও এখান থেকে কি করতে পারবে? ক্ষেত্রফল বের করতে পারবে। তুমি যদি এই যে বড় আমাদের যে জমিটা দেওয়া ছিল,
এই জমি থেকে যদি এই পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু এই যে পুকুর পাড়ের আমরা কি পারবো, ক্ষেত্রফল পেয়ে যাব। তো আসো সেভাবে আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে আমাদেরকে দেওয়া ছিল যে জমির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে 80 মিটার, প্রস্থ প্রস্থ হচ্ছে 60 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল 4800 বর্গমিটার, ঠিক আছে, 4800 বর্গমিটার হবে। এখন আমরা চাই কি, যে এই জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে এবার আমরা চিন্তা করি যে আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্যটা কত হয়, পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হয়। তাহলে এখানে একটু লিখি যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের দৈর্ঘ্য। ভাইয়া আমাদের জমির দৈর্ঘ্য কত ছিল, 80 মিটার, তাই না? এখন হচ্ছে আমাদের পুকুরের দৈর্ঘ্যটা দরকার, অর্থাৎ এই অংশটুকু আমরা কি করব, ক্ষেত্রফল মানে আমরা দৈর্ঘ্যটা চাই। তাহলে 80 থেকে কত বাদ দিব, 4, এইটুকু হলো, কিন্তু দৈর্ঘ্যটা উপরটুকুও আছে, তাই না? তাহলে কি করতে হবে, 4 গুণন 2, অর্থাৎ এই অংশটুকু কি করতে হবে, বাদ দিতে হবে। কারণ দৈর্ঘ্যের দুই পাশে আমাদের 4 মিটার 4 মিটার করে কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত আসবে, 4 দুগুণে 8, তাহলে 80 থেকে 8 বিয়োগ দিলে কত হয়, 72 হয়। এটা হচ্ছে কি 72 মিটার, অর্থাৎ পার বাদে এই যে পুকুরটা রয়েছে, পুকুরের দৈর্ঘ্য কত হলো, 72 মিটার। তাহলে প্রস্থ কত হবে, পার বাদে পুকুরের প্রস্থ একই রকম, কত হয়, 60 মাইনাস, দেখো দুই পাশে কিন্তু এই পাশে 4 আছে, এই পাশেও 4 আছে, তাহলে কি হবে 4 গুণন 2, অর্থাৎ 60 থেকে তুমি যদি 8 বিয়োগ করো তাহলে কত আসবে, 52 মিটার আসবে। এখন তাহলে আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফল যেটা বের করব, অর্থাৎ পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল, তাহলে কত হবে, দেখো এই অংশটুকুর কিন্তু আমরা মান পাইছি 72, তাহলে কত হবে 72 গুণন, আবার প্রস্থ এই অংশটুকুর মান পাইছি কত, 52। তাহলে এবার এই দুইটা হচ্ছে কি করব, গুণ করে দিই, কারণ কি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কত হচ্ছে দেখো, 52 গুণন 72, অর্থাৎ 3744, এটা হচ্ছে কি আমাদের পার বাদে পুকুরের যে ক্ষেত্রফলটা ছিল, বর্গ মিটার। কিন্তু ভাইয়া আমাদের কিন্তু প্রশ্নে কি চাইছে, যে আমাদের এই পাড়ের ক্ষেত্রফলের দরকার। তাহলে আমরা কিন্তু এই বড় জমির ক্ষেত্রফল পেয়ে গেছি, এবার পুকুরের অংশটুকুর ক্ষেত্রফল পাইছি, তাই না? এই যে পুকুরে দেখো পার বাদে পুকুরের ক্ষেত্রফল, এই অংশটুকু কিন্তু আমরা পাই গেছি। তাহলে এই যে বড় জমির ক্ষেত্রফল, বড় জমির যে ক্ষেত্রফল আছে, এখান থেকে যদি এই অংশটুকু বিয়োগ করে দিই তাহলে কিন্তু এই অংশটুকুর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সেটাই করি, যে লিখবো পার বাদে শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল। তাহলে বড় জমির ক্ষেত্রফল কত ছিল, 4800 মাইনাস 3744, তাহলে বিয়োগ করি একটু, তাহলে কত আসে, মাইনাস 4800, 1056, অর্থাৎ 1056 হচ্ছে কি আমাদের উত্তর। এটা হচ্ছে বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে তার মানে কি হবে, বর্গ মিটার হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আরও একবার যদি বলে দিই, সেটা হচ্ছে আমাদেরকে পুকুরের একটা জমির দৈর্ঘ্য দেওয়া ছিল, তার মধ্যে একটা পুকুর খনন করা ছিল। তো প্রত্যেকটা পুকুরের পাড়ের দৈর্ঘ্য আবার কত মিটার করে, 4 মিটার। তো আমাদের বলছে পাড়ের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো আমরা সর্বপ্রথম বড় জমির ক্ষেত্রফলটা বের করছি, তারপর পার বাদে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটাও বের করছি। এখন এই জমি থেকে পুকুরের যদি আমরা ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কিন্তু এই যে পাড়ের ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটাই ছিল আমাদের প্রথম ম্যাথ। আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আমাদেরকে বলতেছে যে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার। তাহলে আমাদের প্রশ্নের মাধ্যমে আমরা চিত্রটা এঁকে ফেলি যে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার। তাহলে এটা ধরলাম আমাদের বাগান, এই বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 40 মিটার। তারপরে বলছি যে প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রস্থ 30 মিটার। বলছে যে বাগানের ভিতরে, এই বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটা পুকুর আছে। অর্থাৎ আমরা যদি পুকুরটা অঙ্কন করি, যে জমির ভিতরে আমাদের কি আছে ভাইয়া, একটা পুকুর আছে, যেই পুকুরের প্রত্যেকটা পাড়ের দৈর্ঘ্য কি আছে,
সমান আছে, অর্থাৎ এই পাড়ের দৈর্ঘ্য যদি এক্স হয়, প্রত্যেক ক্ষেত্রে কি হবে এক্স এক্স এক্স, যেহেতু সমান পার্ক বিশিষ্ট কথা বলা আছে। তারপর বলছে যে পুকুরের ক্ষেত্রফল, ঠিক আছে, এই যে পুকুর আছে, এই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ, তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? অর্থাৎ এবারে বলছে যে পুকুরে আমাদের যে জমির ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফল পুকুরের যে ক্ষেত্রফল হবে সেটার অর্ধেক অংশ। বলছে এই পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, এটা হচ্ছে বের করতে হবে। সর্বপ্রথম যে আমাদের জমির যে ক্ষেত্রফল দেওয়া আছে সেটা একটু বের করি। জমির দৈর্ঘ্য দেখো কত দেওয়া আছে, জমির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত 40 মিটার, প্রস্থ প্রস্থ দেওয়া আছে হচ্ছে 30 মিটার। তাহলে ভাই ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল তো খুবই সহজ, 3 4 12, অর্থাৎ কত হবে 1200 মিটার স্কোয়ার বা বর্গ মিটার। তো এইবার হচ্ছে আমাদেরকে পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা করছিলাম যে পার বাদে পুকুরের ক্ষেত্রফলটা কত হয়, তাই না? তাহলে এবার আমরা এখানে লিখি যে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করার জন্য আগে দৈর্ঘ্য লাগবে আমাদের। পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে ভাইয়া 40। এখান থেকে তো বিয়োগ করব কি, এখানে আমাদের এক্স আছে, এখানেও কি আছে আমাদের এক্স, উভয় পাশে এক্স আছে, তাহলে কি হবে 2x। তাহলে এটা কিন্তু কি হলো আমাদের পার বাদে পুকুরের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারছি। এইবার যদি আমরা প্রস্থ বের করি তাহলে কি হবে ভাইয়া, পার বাদে পুকুরের প্রস্থ একই রকম, 30 থেকে কত বাদ হবে, যেহেতু সমান দৈর্ঘ্য, এখানেও এক্স আছে এখানেও এক্স, কি হবে 2x। তাহলে ক্ষেত্রফল কি হবে ভাইয়া, ক্ষেত্রফল দুইটার গুণন, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 40 - 2x আর হচ্ছে কি 30 - 2x। তারপরে কথা কি বলছে যে পুকুরের ক্ষেত্রফল, ঠিক আছে, এই যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের, আমাদের যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। অর্থাৎ তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে ক্ষেত্রফল কিন্তু জমির ক্ষেত্রফল পাইছি, তাহলে জমির ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ শর্ত মতে আমরা কি লিখতে পারি, যেহেতু বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে হাফ গুণন পাইছি কত 1200 মিটার। আর এখানে কি পাইছি, পার বাদে পুকুরের ক্ষেত্রফল যেটা কত 40 - 2x, আটা কি 30 - 2x। জাস্ট আমাদের সমীকরণের শর্ত অনুযায়ী লেখা শেষ। এবার হচ্ছে আমাদের শুধুমাত্র কি বীজগাণিতিক ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে কত আসবে 600, এখানে কত আসবে 1200 মাইনাস, তারপর হচ্ছে 40 দোকানে 80, এক্স মাইনাস হচ্ছে কত আসবে 60x মাইনাসে 4x স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন, অর্থাৎ মাইনাস এখানে কি হবে প্লাস হবে। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, যদি একটু এই পাশে নিয়ে আসি তাহলে হবে কি 4x স্কোয়ার মাইনাস 140x প্লাস কি 600 হয়ে যাচ্ছে। জাস্ট ক্যালকুলেশন করছে এখানে, আর আমাদের কিছু নয়। তাহলে এখান থেকে হচ্ছে x এর মানটা বের করব। এটার জন্য কি করতে হবে, আমাদেরকে ক্যালকুলেটরে যেতে হবে, মেনুতে গেলাম, তারপরে সরাসরি যেতে হবে হচ্ছে ইকুয়েশন, যেহেতু ঘাত বিশিষ্ট হয়েছে পলিনোমিয়ালে যেতে হবে। পলিনোমিয়ালে গেলাম, কয় ডিগ্রি আছে 2 ডিগ্রি, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত 4, তারপরে এক্সের সহগ কত মাইনাস 140, তারপর শুধু ধ্রুবক অংশ কত, শুধু ধ্রুবক অংশ হচ্ছে 600। তাহলে করলাম, তারপর ক্যালকুলেশন একটা আসছে হচ্ছে এক্স এর মান 30, x1 একটা আসছে কত 30, আর একটা কত আসছে, আর একটা হচ্ছে 5। এখন ঘটনা হচ্ছে ভাইয়া দেখো তো যে এক্স এর যেটা মান বের করছি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সমান পার বিশিষ্ট দেওয়া আছে, কিন্তু এখানে কি আছে, পুরা 30 মিটার ধরে কি আমাদের প্রস্থ, কিন্তু এখানে কি এইটার দৈর্ঘ্য 30 মিটার হওয়া সম্ভব না, কারণ কি আমাদের ভিতরে কি আছে পুকুর আছে, তাই না? তো যার জন্য এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ পারের প্রস্থের সমান হবে না, অর্থাৎ গ্রহণযোগ্য কোনটা 5। এটা হচ্ছে কি আমাদের এক্স এর মান, ঠিক আছে। আর এটা যদি আমাদের এক্স এর মান হয় তাহলে আমাদের কি বের করতে হবে, পার বাদে পুকুরের দৈর্ঘ্য, এটা কিন্তু আমাদেরকে বের করতে বলছিল। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য তুমি আরো একভাবে লিখবে, আমি এখানেই করতেছি। তাহলে কি হবে, পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে 40 - 2 × 5 কত হচ্ছে 10, তাহলে এখানে কত আসবে 30 দৈর্ঘ্য।
আর পার্বতী পুকুরের ক্ষেত্র প্রস্থ কত হবে 30 মাইনাস 10 অর্থাৎ 20 হবে কি আমাদের 20 হবে হচ্ছে প্রস্থ। ঠিক আছে, এই দুইটাই কিন্তু আমাদেরকে বের করতে বলছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এই ম্যাথ করার জন্য আমাদেরকে একটু বর্গ সম্পর্কে জানতে হবে। আমরা বর্গ সম্পর্কে কি জানি ভাইয়া? সেটা হচ্ছে একটা চতুর্ভুজ থাকবে, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু কি হবে সমান। অর্থাৎ এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এটাও কি হবে এ হবে। তাহলে এটারও হচ্ছে আমরা কি জানতে চাই? এটা হচ্ছে ক্ষেত্রফল জানতে চাই, ক্ষেত্রফল জানতে চাই, ক্ষেত্রফল জানতে চাই, পরিসীমা জানতে চাই, পরিসীমা জানতে চাই। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল খুবই সহজ, এ স্কোয়ার হবে। আর পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল, অর্থাৎ কি হবে 4a। ঠিক আছে। আর কর্ণ যদি তোমাকে বের করতে বলে, তোমাকে যে কর্ণ যদি বের করতে বলে, তাহলে এটা হচ্ছে কি আমাদের কর্ণ। ঠিক আছে, এটা যদি কর্ণ হয়, আবারও সেই পিথাগোরাসের সূত্র, তাহলে সেটা কি হবে √2a। এটা হচ্ছে কি আমাদের বর্গ সম্পর্কে জানা যে বিষয়গুলো ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইবার আমাদেরকে একটা ম্যাথ দিয়ে বলতেছে, যে ম্যাথ তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গমিটার। ঠিক আছে, আমরা তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকাই। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। ঠিক আছে, এটা আমাদের আয়তক্ষেত্র, যার ক্ষেত্রফল, ঠিক আছে, যার ক্ষেত্রফল আমাদেরকে দেওয়া বলছে যে হচ্ছে 2000 বর্গমিটার, 2000 বর্গমিটার। তারপর বলছে যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো, এর দৈর্ঘ্য 10 মিটার যদি কম হয়, এটি বর্গক্ষেত্র হয়ে যেত। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে? ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ কোনো কিছুই দেওয়া নাই, তো আমরা ধরে নিলাম এইটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, এইটার দৈর্ঘ্য কি ওয়াই। তাহলে সেভাবে একটু লিখি যে আয়তক্ষেত্রটির, আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ ওয়াই, প্রস্থ ওয়াই। তাহলে ভাই এখান থেকে কি বলতে পারি, ক্ষেত্রফল কি হবে এক্স ওয়াই, তাই না? এটা কিন্তু আমাদের কি হবে ক্ষেত্রফল, সহজে বলতে পারলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা কি হবে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আর ক্ষেত্রফল যেহেতু আমাদেরকে এখানে দেওয়া আছে কত 2000 বর্গমিটার, তাহলে আমরা এক্স ওয়াই সমান সমান কত লিখতে পারবো 2000, এটা লিখতে পারবো। এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন দাও। এইবার আমাদেরকে বলতেছে যদি এই ক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয়, তাহলে আমাদের এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে। তো আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার যদি কম হয়, তাহলে কি লিখতে পারি 10 মিটার কম হলে, 10 মিটার কম হলে দৈর্ঘ্য হবে এক্স মাইনাস 10। ঠিক আছে, 10 মিটার কম হলে দৈর্ঘ্য কত হবে এক্স মাইনাস 10। তাহলে এটা কি হয়ে গেল বর্গ হয়ে গেল কিন্তু। অর্থাৎ এইবার যদি এইরকম হয়, এক্স মাইনাস কত 10, এটা কিন্তু বর্গক্ষেত্রের জন্য, এটা ছিল আমাদের কি আয়তক্ষেত্র, এটা কি এবার আমাদের বর্গক্ষেত্র। ভাইয়া এটা যদি আমাদেরকে বর্গক্ষেত্র হয়, তাহলে প্রত্যেকটা বাহু কি হবে এক্স মাইনাস 10, এটা হবে কি এক্স মাইনাস 10, এটা হবে কি এক্স মাইনাস 10। তাহলে আমরা কিন্তু এখানে অলরেডি কি বের করে ফেলছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো না যে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা কি এবার সমান। অর্থাৎ আমরা যদি এটি লিখতে পারি এক্স মাইনাস 10, ঠিক আছে, এটা কিন্তু কি হবে এক্স মাইনাস 10, এটা সমান সমান তুমি কি লিখতে পারো ভাইয়া এক্স মাইনাস 10, এই যে এখানে যে আমাদের কি ছিল, এটা যদি দৈর্ঘ্য হয় আর এটা যদি প্রস্থ হয়, তাহলে এটা সমান সমান এটি লেখা যায় না? কীভাবে লেখা যায়? কারণ এটার দৈর্ঘ্য যা, এটার দৈর্ঘ্য কি হবে সেম হবে কিন্তু বর্গক্ষেত্রের সময়। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি করবো আমরা বলো, এখান থেকে আমরা যে এক্স এর যে মান আছে সেটা তো লিখলাম 1 নম্বর ইকুয়েশন থেকে, এটা তুমি 2 নম্বর ইকুয়েশন দাও। তাহলে 1 নং হতে কি লিখতে পারবে এক্স, এক্স মানে কত, এক্স মানে তো এক্স, আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে কি এক্স মাইনাস 10, আর এটা সমান সমান দেওয়া আছে কত 2000। ঠিক আছে, এখান থেকে জাস্ট হচ্ছে কি ক্যালকুলেশন, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 10x, এটাকে যদি এক পাশে পার করে দিই তাহলে কি হবে 2000 ইজ ইকুয়াল টু 0।
তাহলে জাস্ট এখন আর তোমার কোনো কাজ নেই, এবার হচ্ছে জাস্ট ইকুয়েশনটা সলভ করতে হবে। এক্স স্কোয়ারের সহগ কত 1, এক্সের সহগ হচ্ছে -10, আর শুধু ধ্রুবক অংশ -2000। তাহলে আসবে হচ্ছে একটা 50, একটা এক্সের মান আসবে কত 50, আর একটা মান আসবে হচ্ছে -40। একটা এক্সে কত 40 আর একটা কত -40। আর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে? দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারবে না, তার জন্য এটা কখনো গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তাহলে এক্স এর মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু ওয়াই এর মানটা বের করা খুব বেশি কঠিন হবে না। তাহলে ওয়াই সমান সমান কত পাইছিলাম, এই যেখান থেকে যদি আমরা একবারই করি, ওয়াই সমান সমান এক্স এর মান পাইছি 50 মাইনাস কত 10, অর্থাৎ কত হয়ে গেল এখন 40, যা আমরা বের করতে চাইছিলাম। এই যে এক্স এর মান আমরা কত বের করছি, এক্স এর মান 50 আর ওয়াই এর মান কত 40। ঠিক আছে, তো আরও একবার যদি আমি তোমাদেরকে বলি যে সর্বপ্রথম আমাদেরকে দেওয়া ছিল কি আয়ত্ত, এই আয়ত্ত শুধুমাত্র আমাদেরকে দেওয়া ছিল কি ক্ষেত্রফল, এবং বলছিল যে এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য আছে সেখান থেকে যদি তুমি 10 মিটার বাদ দাও তাহলে কিসে পরিণত হয়ে যাবে, বর্গে পরিণত হবে। তো আয়তক্ষেত্রে আমরা দৈর্ঘ্য ধরছি কত এক্স, প্রস্থ ধরছি কত ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত হবে এক্স ওয়াই 2000, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এবার আমাদেরকে বলছে যে এই আয়তক্ষেত্রে যদি 10 মিটার তুমি কমাই ফেলো, ঠিক আছে, 10 মিটার যদি কমাই ফেলো সেটা কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। তাহলে 10 মিটার কমাই ফেলে তাহলে দৈর্ঘ্য কী হবে x-10, তাহলে x-10 যদি দৈর্ঘ্য হয় আর প্রত্যেক ক্ষেত্রে কি হবে, আমাদের প্রত্যেক ক্ষেত্রে কি হবে সমান হবে, যেটা আমি তোমাদের এখানে দেখাইছি। তাহলে এটা যদি সমান হয় তাহলে y এর মানটাও সমান হবে, সেই জন্য লিখছি কি x-10, এটা হচ্ছে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, যা এখানকার প্রস্থ সমান হবে। ঠিক আছে, কারণ প্রত্যেক ক্ষেত্রেই সমান হয়। তাহলে এবার দেখলাম যে 1 নম্বরে আমরা যে সমীকরণটা পাইছি এখানে y এর মানটা বসাই দিছি। ঠিক আছে, তারপর জাস্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে দেখি একটা মান আসছে কি ঋণাত্মক, আর ঋণাত্মক মান কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এইবার হচ্ছে আরো একটি প্রশ্ন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, সেটা বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ঠিক আছে, এবং ক্ষেত্রফল 968, আয়তক্ষেত্রের পরিসীমা এবং কি বর্গক্ষেত্রের কর্ণ, এই দুইটা আমাদেরকে বের করতে হবে। তো সর্বপ্রথম দেখো আমাদের কিন্তু একটা বর্গক্ষেত্র এবং কি আয়তক্ষেত্র সম্পর্কে দেখি আমরা। এটা হচ্ছে কি আমরা ধরলাম কি আয়তক্ষেত্র, আর এটা কি আমরা বর্গক্ষেত্র। যদিও চতুর্ভুজ দেখে বোঝা যাচ্ছে না কোনটা আয়তক্ষেত্র কোনটা বর্গক্ষেত্র, ধরলাম এটা আয়তক্ষেত্র, এটা কি বর্গক্ষেত্র। ভাইয়া আয়তক্ষেত্রের জন্য আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, দৈর্ঘ্য আমাদেরকে বলছে প্রস্থের কি হবে 2 গুণ হবে, যদি প্রস্থ কি হয় এক্স হয় তাহলে কি হবে দৈর্ঘ্য কি হবে 2x। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের প্রশ্নের আলোকে আমাদের বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, তো প্রস্থ ধরলাম কি আমরা x, তাহলে দৈর্ঘ্য কি হবে 2x। তাহলে এটার আমরা কি বের করতে পারবো, আমরা কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কি হবে x গুণন 2x, x গুণন 2x, যেটার মান দেওয়া আছে হচ্ছে কত 968 বর্গমিটার। তাহলে ভাইয়া দেখেন তো এখান থেকে x এর মান বের করা কি খুব বেশি কঠিন না, এখানে 2x² লিখলাম কেন, এখানে হবে কি 2x², দুইটা গুণ হলে, তাহলে এখানে কত হবে 964। এখান থেকে জাস্ট কি করতে হবে x এর মানটা বের করতে হবে, x এর মান বের হবে কত 2, এটা হবে কি আমাদের x এর মান। তো এইবার আমাদেরকে বলতেছে এইটার যে পরিসীমা এবং বর্গের যে পরিসীমা এই দুইটা হচ্ছে কি সমান। তো আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা পরিসীমা একটু বের করি, সেটা কি জানি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কি হবে ভাইয়া সরাসরি 2 লিখলাম দৈর্ঘ্য, আমরা কিন্তু x এর মান বের করছি, x ছিল আমাদের প্রস্থ, তাহলে 2 গুণন 22 প্লাস প্রস্থ কি 22, যেটা আমরা বের করছি। তাহলে এটা জাস্ট একটু ক্যালকুলেশন করি কত আসবে, 2 ইন্টু 2 গুণন 2 প্লাস 22 আসবে হচ্ছে 132। এটা হচ্ছে কি আমাদের পরিসীমা। ঠিক আছে, এটা কি আমাদের পরিসীমা। এবার বলতেছে যে আমাদের বর্গক্ষেত্রের কর্ণ কত হবে।
ভাইয়া বর্গক্ষেত্রের কর্ণ কীভাবে বের করব? বর্গক্ষেত্রের কর্ণ বের করা খুবই সহজ। কারণ কি, যে এখন কিন্তু আমরা কি করতে পারছি, পরিসীমা বের করতে পারছি, তাই না? আর পরিসীমার সূত্র কি জানতাম? পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কি জানতাম? পরিসীমা সমান সমান জানতাম কি? 4a। আমাদের কিন্তু প্রশ্নেই বলা আছে যে এই পরিসীমাটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে 4a সমান সমান কি লিখতে পারবো? এই যে আয়তক্ষেত্রের যে পরিসীমা পাইছি 132, তাহলে এখান থেকে এর মান কিন্তু আমরা বের করতে পারবো। এর মান কত হবে? এর মান হবে 33, অর্থাৎ 132 ভাগ কত হয়? 4। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, কর্ণ কত হবে। কর্ণের সূত্র কিন্তু আমরা সবাই জানি, সেটা কি? √2a। এটা কি আমাদের 33√2। এটা হচ্ছে কি আমাদের বর্গের কর্ণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার হচ্ছে আমরা সামান্তরিক সম্পর্কে জানবো। তো সামান্তরিকটা বিষয়টা হচ্ছে এরকম, বিপরীত বাহু কিন্তু পরস্পর সমান হয় এবং এদের কর্ণ কিন্তু এটা কিন্তু অসমান হয়। দেখো, এটা কি বৃহৎ কর্ণ, ঠিক আছে, আর এটা কি হয়? ক্ষুদ্র কর্ণ। তোমাকে এটা যদি লিখে দেই, ক্ষুদ্র কর্ণ। আর এটা কি হবে ভাইয়া? বৃহৎ কর্ণ। বৃহৎ কর্ণ। তোমাকে যদি এটার ক্ষেত্রফল বের করতে বলে, তুমি কি করবা? ক্ষেত্রফল, এটাকে তোমাকে ক্ষেত্রফল যদি বের করতে বলে, দেখো আমরা কি বের করতে পারবো, যে এইটা বের করার জন্য তোমরা যদি একটু জ্যামিতিকভাবে ক্যালকুলেশন করো, যে এখান থেকে একটা জাস্ট লম্ব অঙ্কন করবে, তাহলে দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, তাই না? আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি জানতাম? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এখানে ভূমি মনে করলাম a আর উচ্চতা মনে করলাম b, ঠিক আছে? তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে? এটা কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এবার কিন্তু এখানে একটা কি আছে? ত্রিভুজ আছে। তুমি যদি এখান থেকে আরো একটা লম্ব অঙ্কন করো, এটাও যদি কি হয়? b হয়, তাহলে এটা কি হবে? হাফ গুণন ভূমি, এটাও তাই, কারণ কি দুইটা পরস্পর সমান হবে। এটাও a, ভূমি তাহলে কত হবে? a গুণন কত? এটাও b ধরছি। তাহলে হাফ অফ যোগ করলে কি হয়? a গুণন b, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের সূত্র। আবার তোমাকে যদি বলা হয় যে এরকম, যে আমাদের এটা হচ্ছে সামান্তরিক দেওয়া আছে, এটা হচ্ছে কর্ণ দেওয়া আছে, কর্ণের উপরে যদি এই বাহু থেকে একটা লম্ব অঙ্কন করা হয়, এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? দেখো তো ভাইয়া, এই ক্ষেত্রে আমরা যদি এটাকে একটা বাহু ধরলাম, এটা কিন্তু আমাদের কি হবে? উচ্চতা হবে, তাই না? তাহলে এটা যদি আমাদের উচ্চতা হয়, এটাকে লিখতে পারবো না হাফ গুণন ভূমি গুণন উচ্চতা? কারণ কি এখানেও একটা ত্রিভুজ আছে, দেখো এখানেও কি আছে? একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? দুইটা কিন্তু উচ্চতা সেম। তো এখান থেকেও আমরা চাইলে কি করতে পারবো? এভাবে যোগ করে সূত্রটা নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো আমরা ম্যাথ করার মাধ্যমে এই প্রসেসগুলো দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এইবার হচ্ছে তোমার বোর্ডে একটা ম্যাথ দেখতে পাচ্ছ, আমাদেরকে বলতেছে একটি সামান্তরিকের একটা দেওয়া আছে হচ্ছে 60 সেন্টিমিটার, আর একটা দেওয়া আছে হচ্ছে কি 52 সেন্টিমিটার, দিয়ে বলছে যে আমাদের ক্ষুদ্রতম যে কর্ণ আছে, অর্থাৎ কর্ণ কিন্তু কয়টা ভাইয়া? দুইটা। এটা হচ্ছে বৃহৎ কর্ণ, আর একটা কি দেওয়া আছে? ক্ষুদ্রতম কর্ণ। সেই ক্ষুদ্র কর্ণটাই হচ্ছে কি আমাদেরকে দিয়ে বলছে যে ক্ষুদ্র কর্ণটা হচ্ছে 56, এটা কিন্তু দেওয়া আছে। আর বলছে তাহলে অপর কর্ণ কত হবে, অর্থাৎ এই যে অপর কর্ণ বৃহৎ যে কর্ণটা রয়েছে, এটা আমাদেরকে বের করতে হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কিভাবে সলভ করব? প্রথম কথা হচ্ছে আমাদেরকে একটু সুন্দর করে ভাবতে হবে এখান থেকে অপর কর্ণ বের করার যে প্রসেসটা। তো এখানে দেখো দুইটা কিন্তু আমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি, তো এই ত্রিভুজ থেকে আমরা চাইলে এটাকে খুব সহজে সলভ করতে পারব। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করলাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো
একই রকম করে যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি করব, পেয়ে যাব। তো এখান থেকে আস্তে আস্তে পিথাগোরাসের যদি সূত্রটা অ্যাপ্লাই করি, এখান থেকে কিন্তু আমরা কি পাবো, সামান্তরিকের কোণের মান পাবো। তো সর্বপ্রথম বিষয়টা হচ্ছে যে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করি। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে এই লম্বের মানটা আমরা পেয়ে যাব। কিভাবে পাবো, ওই যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই ত্রিভুজের দেখো ক্ষেত্রফল আমরা কি পাই, দেখো এইটা যদি 52 সেন্টিমিটার হয়, তাহলে এটা কত হবে, 52 সেন্টিমিটার। তাহলে দেখো তিনটা বাহুকে দেওয়া আছে না, আর তিন বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলে কিন্তু একটা সূত্র ছিল, সেটা অর্ধ পরিসীমার সাহায্যে। অর্ধ পরিসীমা কি ছিল, তিন বাহুর যোগফল 52 প্লাস 56 প্লাস 60 ডিভাইড বাই 2। তো একটু ক্যালকুলেশন করি আমরা, 52 প্লাস 56 প্লাস 60 ডিভাইডেড বাই 2 কত আসবে, 84 আসবে। এটাকে আমাদের অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমার সাহায্যে কি করতে পারবো, আমরা এই ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো ক্ষেত্রফল যদি আমরা বের করি, রুট ওভার কি ছিল সূত্র, এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো এখানে এস এর মান আমরা কত বের করছি ভাইয়া, এস এর মান বের করছি 84। 84 মাইনাস হচ্ছে কত, একটা ধরলাম 52, 84 মাইনাস 56, একটা হচ্ছে কি 84 মাইনাস কত 60। জাস্ট এখন একটু ক্যালকুলেশন করব। যদি একটু ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার 84 ইন্টু 84 মাইনাস 52, 84 মাইনাস 56, 84 মাইনাস 60। তাহলে এটা মান, আচ্ছা এখানে 61 হয়ে গেছে, তাহলে আসবে কত, 1344। এটা হচ্ছে আমাদের কত আসলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এই যে ত্রিভুজটা আমরা নিয়েছি, তুমি যদি এখানে নাম দাও এ বি সি ডি, তাহলে আমরা কিন্তু এ বি এবং ডি অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল পাইছি। ভাইয়া এই ক্ষেত্রফল বের করে কিন্তু আলাদা একটা সূত্র জানতাম, সেটা কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি কি আছে ভাইয়া, দেখো তো এই ত্রিভুজের ভূমি কত 60, আর উচ্চতা কিন্তু দেওয়া নাই, ধরলাম কত এটা এইচ। ঠিক আছে, তাহলে এই মাধ্যমে কি করতে পারবো, ক্ষেত্র বের করতে পারবো। অলরেডি ক্ষেত্র বের করে ফেলছি কত, 1344। তাহলে এখান থেকে জাস্ট কি করবো, এইচ এর মানটা বের করব। এইচ এর মান কত আসবে আমাদের, দেখো কত আসবে, 1344 গুণন হচ্ছে কত 2 ডিভাইডেড বাই 60, তাহলে আসবে হচ্ছে 44.8। অর্থাৎ এই যে লম্ব আমরা যেটা বের করলাম, এটার মান কত আসতেছে আমাদের 44.8। এটা হচ্ছে আমাদের মান আসতেছে। তাহলে এইটা নিয়ে আমাদের কাজ কি, তো আমি এই যে অংশটা আছে বি থেকে একটু অংশ কি করে দিলাম, বর্ধিত করলাম, এবং সি থেকে এখানে লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এখানে কি করলাম, লম্ব অঙ্কন করলাম। ভাই লম্ব অঙ্কন করে কী লাভ হইলো, তো দেখো তো আমাদের লাভ হইলো যে এই যে এইচটা আছে, এইটা কিন্তু সমান হবে। অর্থাৎ এখানে যে এইচটা যদি আমরা এখন বলি, এইচের মান কত হবে 44.8, এইচের মানটা পাইছি। তো এখন দেখো এখানে অতিভুজ রয়েছে তাই না, যেটা আমাদেরকে বের করতে হবে, এটা রয়েছে, আর এখানে কত আছে 60। তাহলে এই অংশটুকুর এখন আমাদের মান বের করতে হবে। এই অংশের মান কিভাবে বের করব, এই অংশের মান বের করতে হলে আমরা এটাকে যদি দিই, তাহলে কিন্তু এখানে পিথাগোরাসের সূত্র ফেলতে পারবো। অর্থাৎ বি ই এবং সি ত্রিভুজের ক্ষেত্রে এটাকে যদি আমরা বি এর মান বের করতে চাই, বি ই সমান কত হবে, রুট ওভার পিথাগোরাসের সূত্র ফালাচ্ছি ভাইয়া, 52 মাইনাস এই যে লম্ব কত হবে 44.8 তারপরে স্কোয়ার, তাহলে কত হচ্ছে রুট ওভার 52 মাইনাস 44.8 তার উপর স্কোয়ার, কত আসবে 26.4। ঠিক আছে, তাহলে এটা আসবে কত 26.4। তাহলে এতটুকু অংশ পাইলাম কত 26.4। তাহলে এইটুকু অংশ দেখো, এইবার এ ই এবং সি ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, ত্রিভুজ এ
ই সি নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কি বলতে পারবো বলো তো, যেখানে এই অংশটা এবং এই অংশটা এটা কি আমাদের অতিভুজ, যে এটা আমাদেরকে বের করতে হবে। সাপোজ ধরলাম এটা কি আমাদের পি নাম দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে কি পি এর মান, পি স্কোয়ার অতিভুজ ইয়ার সূত্র খাটাচ্ছি আমরা, পিথাগোরাসের সূত্র খাটাচ্ছি পি স্কোয়ার। তাহলে দেখো 60 এখানে ছিল, এইটুকু বর্ধিত হয়েছে, 60 + 26 কত হয়, 60 + 26.4, তাহলে কত হচ্ছে 86.4, 86.4 তার উপরে স্কোয়ার প্লাস দেখো লম্ব কত ছিল 44.8, তার উপরে কি হবে স্কোয়ার, এই পাশে স্কোয়ার ছিল একবার আমরা কি করে দিলাম বড় করে দিলাম। জাস্ট এখন তুমি ক্যালকুলেশন করবে, তাহলে কি পারবে এই পি এর মানটা পেয়ে যাবে। আর পি এর মান যদি বের করো দেবে 16 ইন্টু √37, এটা হচ্ছে আমাদের চলে আসবে। অর্থাৎ পি এর মান কত আসবে 16 ইন্টু √37, এটা হচ্ছে আমাদেরকে আসবে। তাহলে ভাই তোমাদেরকে আরও একটু যদি বলি যে সর্বপ্রথম আমাদেরকে কি দেওয়া ছিল, সর্বপ্রথম আমাদের হচ্ছে একটা সামান্তরিক দেওয়া ছিল, ঠিক আছে। এই সামান্তরিকের ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র দুইটা বাহুর মান দেওয়া ছিল, একটা ছিল 60, একটা ছিল কত 60, আরেকটা ছিল কত 52 সেন্টিমিটার, এবং আমাদের একটা কি দেওয়া ছিল, আমাদের একটা ক্ষুদ্রতম কর্ণের মান দেওয়া ছিল যেটা ছিল 56, যেটা ছিল কত 56। আমাদের বের করতে বলছিল কি বৃহত্তম কর্ণ কত হবে। তো আমি চিন্তা করলাম যে এখান থেকে আমরা কীভাবে বের করব। তো সর্বপ্রথম থট আসলো যে এটা যদি 52 হয় এটাও তো ভাই কত হবে 52 হবে। তারপর এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। লম্ব অঙ্কন করার একটা সুবিধা আছে, দেখো এবার কিন্তু তিনটে ত্রিভুজ হয়ে গেছে, তিনটা বাহু হয়ে গেছে, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, তিনটা বাহু হয়ে গেছে না। তো তিনটা বাহু যদি দেওয়া থাকে তখন কিন্তু এই সূত্রটা আমরা বের করতে পারি অর্ধ পরিসীমার সাহায্যে, যে এটা করছি অর্ধ পরিসীমা বের করছি। অর্ধ পরিসীমার সাহায্যে এই ত্রিভুজের কি করছি আমরা ক্ষেত্রফলটা বের করছি। বের করে কি লাভ, সেটা হচ্ছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে এই যে অর্ধ পরিসীমার সাহায্যে এটা আমরা করছি। এবার আমরা চাচ্ছিলাম কি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, যে সূত্রটা আমরা শিখছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই সূত্রটা শিখছি। তাহলে ভাইয়া দুইটা ক্ষেত্রফল তো অলওয়েজ সমানই হবে, তাহলে এইটা যে ক্ষেত্রফল বের করছি তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতার ক্ষেত্রে এটাও কি হবে সমান হবে। তো এখান থেকে আমরা কিন্তু উচ্চতার মানটা বের করছি, উচ্চতার মান আমরা কিন্তু এটা মান বের করছি। তো আমাদের লাগবে হচ্ছে এইটা, বের করছি অলরেডি এইটা। তো আমি চাচ্ছিলাম যে এখান থেকে অংশ একটু বাড়াই দেওয়ার জন্য, বাড়াই দিয়ে এখানে একটা লম্ব অঙ্কন করছি। তাহলে এটাও যদি উচ্চতা হয় এটাও কি হবে উচ্চতা হবে। তাহলে এখানে দেখলাম কত 44.8 আসছে। তো তারপর চিন্তা করলাম যে কী করা যায়। তো দেখলাম হচ্ছে যে আমাদের এই অংশটুকুর মান বের করতে হবে। তাহলে এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এই অংশটুকু একটা কি হয়ে গেছে ত্রিভুজ অঙ্কন হয়ে গেছিলো। তো এখানে চাইলেও কিন্তু আমরা কি করতে পারতাম পিথাগোরাস ফেলতে পারতাম। তো আমরা সেটাই করার জন্য দেখলাম এখানে আমাদের কি নাই, এই অংশটুকুর মান নাই। তখন চিন্তা করলাম ও আচ্ছা এখানে তো একটা মান দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে, এখান থেকে এই ভূমির মানটা বের করি, মান বের করলাম। তারপর এই দুইটা জাস্ট কি করছি যোগ করে দিচ্ছি। তাহলে এই যে বড় যে আমাদের ত্রিভুজটা ছিল এখানে আমরা পিথাগোরাস খাটিয়ে এই বড় যে কোণ বের করতে বলছিল সেটা আমরা বের করলাম, ঠিক আছে। জাস্ট ওই প্রসেসটাই ফলো করছি, যেখান থেকে এর মান বের করছি, তারপর এই অংশটুকুর মান বের করছি। পরে দেখলাম এই দুইটা মিলে হয়ে যাচ্ছে ভূমি, যেটা এখানে করছি। তারপরে এই যে আমাদের পি যেটাকে আমরা বলছি অতিভুজ সেটার মানটা বের করতে ফেলছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। দেখতে পাচ্ছ আমাদেরকে এই ম্যাথ বলতেছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ হচ্ছে কত 24 সেন্টিমিটার। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। ভাইয়া দেখে মনে হচ্ছে অনেক কিছু, তাহলে একটা সর্বপ্রথম কি আঁকাই সামান্তরিক অঙ্কন করি। সামান্তরিক অঙ্কন করলাম, তো বলছে এর ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার। ওকে, আমাদের 100 বর্গ সেন্টিমিটার কি বলছে ক্ষেত্রফল, এবং কর্ণ যেটা দেওয়া আছে এই যে আমাদের কর্ণ দেওয়া আছে, সামান্তরিকে কর্ণ দেওয়া আছে হচ্ছে 24 সেন্টিমিটার। ধরলাম এটা দেওয়া আছে কত 24 সেন্টিমিটার। বলছে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে, এই যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে, এই যে কৌণিক বিন্দু থেকে এটা হচ্ছে লম্ব দূরত্ব দেওয়া আছে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা আমাদেরকে বের করতে বলছে। ও আচ্ছা, এটা আমাদেরকে বের করতে বলছে। এই যে ধরলাম এটা এইচ। তো ভাইয়া দেখো তো এখানে কি একটা ত্রিভুজ অঙ্কন হয়নি, এই যে অংশ আমি মনে করলাম নিচের পার্টটুকু নেই, তাহলে উপরে অংশ কি হয়েছে একটা ত্রিভুজ হয়েছে। তাহলে তুমি কি এখানে বলতে পারো না হাফ গুণন
ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি কত 24 সেন্টিমিটার, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এইচ। কিন্তু তখন কিন্তু 120 আর লিখতে পারবো ভাইয়া? 120 কিন্তু লিখতে পারবো না। কেন পারবো না? এখানে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে একই রকম করে শুধুমাত্র এই অংশটুকু তো সামান্তরিক না, নিচের অংশটুকু তো হচ্ছে, তাহলে এখানেও তো হতে পারতো, তাই না? তাহলে দুইটা কিন্তু এখানে হতো। আবার হাফ গুণন 24 গুণন এইচ, এইটা সমান সমান দেওয়া আছে কত 120 বর্গ সেন্টিমিটার। অনেক বেশি কঠিন হয়ে গেল, তাই না? তো আমরা একবারই জানি কি যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান কী হয়, মনে করলাম এটা এ আর এটা হচ্ছে এস। আমরা কিন্তু জানি কি এ সমান সমান কত হবে, তাহলে ক্ষেত্রফল যেহেতু 120 সেন্টিমিটার দেওয়া আছে, তো এক্ষেত্রে এ এর মানটা কিন্তু আমাকে 24 সেন্টিমিটার দেওয়া আছে। তো এস এর মানটা বের করে কি খুব বেশি সহজ না? এখানে সরি 120 দেওয়া ছিল, 120 ভাগ কত 24। আশা করি যেটা বের হবে এটা হচ্ছে আমাদের এই যে বিপরীত কৌণিক বিন্দু থেকে যে লম্ব হয় সেটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।